অভিনন্দন, ভালোবাসা। যারা বয়সে বড় তাদেরকে প্রণাম। বিগত প্রায় 10 হয়ে গেল একটা বর্ষার আগমন ঘটেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত একটু বেশি পরিমাণে হচ্ছে। কালকে যখন আমি কলকাতা থেকে আসছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল। আজকে বৃষ্টিটা সকাল থেকে একটু ধরেছে। তো বর্ষাকালে বৃষ্টি হওয়া ভালো, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি বৃষ্টি হয়ে গেলেও হয়তো কিছুটা অসুবিধা হয়, কিন্তু বর্ষাকালে যে বৃষ্টিটা সেটা হওয়া ভালো। প্রতি বছর এপ্রিল মাস নাগাদ ভারতীয় মৌসুম ভবন মানে যে সারা বছরের আবহাওয়াটা দিয়ে দেয়, তাতে প্রত্যেকে শুধুমাত্র যারা আমরা কৃষিকার্যের সঙ্গে জড়িত তারা শুধু না, যারা টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা টপ বিজনেসম্যান, যারা বিভিন্ন ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে জড়িত, আমরা প্রত্যেকের এই ব্যাপারে নজর থাকে যে মৌসুম ভবন থেকে, আবহাওয়া অফিস থেকে যে কি রেজাল্টটা আসবে। কেন ভারতবর্ষ আজকে অনেক উন্নত দেশ, স্বাধীনতা হয়ে গেছে প্রায় ৭৭ বছরের কাছাকাছি, ৭৭ বছর এই আগস্ট মাসের 15ই আগস্ট ছেলে পড়ে। কিন্তু এখনো পর্যন্ত অনস্বীকার্য যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি পুরোটাই দাঁড়িয়ে আছে, মানে পুরোটা বলতে অন্তত শতকরা 70% দাঁড়িয়ে আছে হচ্ছিল ভারতবর্ষের কৃষির উন্নতির ওপর, ভারতবর্ষের কৃষির ব্যবস্থার ওপর। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলতে চাই, মার্জনা করবেন। প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের সামনে যিনি সভাপতি আছে তার অনুমতি নিয়ে বক্তব্য শুরু করছি, আপনাদের প্রণাম জানাচ্ছি। যেটা বলছিলাম এটা হচ্ছিল, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আজ থেকে ঠিক 5 বছর আগে মার্চ মাসের 23 তারিখ, 23শে মার্চ 2020 সালে সারা পৃথিবী, আমার ধারণা বিগত 150, 200, 250 বছরের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ দেখেছিল। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধে কোনো প্লেন ব্যবহার হয়নি, সেই যুদ্ধে কোনো মিসাইল ব্যবহার হয়নি, সেই যুদ্ধে কোনো রকম সৈন্য সামন্তের দরকার হয়নি, সেই যুদ্ধে কোনো রকম পরমাণু বোমার দরকার হয়নি, কিন্তু সেটাও হয়ে গেছিল একটা ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধটা হচ্ছিল করোনা অতিমারি। এই করোনা অতিমারির সময় সারা বিশ্ব যখন ঘুরছে, বিখ্যাত বিখ্যাত দেশ, ইউরোপ থেকে আমেরিকা, আমেরিকা থেকে আফ্রিকা যখন বিধ্বস্ত, তখন ভারতবর্ষের ওপরও কিন্তু এর ছোঁয়া লেগেছিল। ভারতবর্ষ কিন্তু যদি আপনি শতকরা বিচারে যান, ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষ, সেই হিসাবে দেখতে গেলে ভারতবর্ষ অনেক ভালোভাবে এই ধাক্কাটা সামলাতে পেরেছিল। অন্যান্য দেশের তুলনায়, পাশ্চাত্যের দেশগুলোর তুলনায়, ইউরোপের দেশগুলোর তুলনায়, এমনকি মহাশক্তিধর পৃথিবীর যে মহাশক্তিধর দেশ আমেরিকার তুলনাতেও ভারত ভালোভাবে এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা করতে পেরেছিল। কেন করতে পেরেছিল জানেন? আপনারা হয়তো জানেন, তবু আবার বলতে চাইছি। করতে পেরেছিল একটাই কারণে, ভারতবর্ষের অর্থনীতিটাকে ঠিক রাখতে সাহায্য করেছিল আমার আপনার মতো লোকেরা, যারা কৃষিকার্যের সঙ্গে জড়িত। যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতবর্ষের বুকে তখন ট্রেন চলছে না, ভারতবর্ষের বুকে তখন বাস চলছে না, ভারতবর্ষের বুকে তখন সমস্ত শিল্প কল কারখানা বন্ধ, ভারতবর্ষের বুকে তখন সমস্ত অফিস কাছারি বন্ধ, ভারতবর্ষের বুকে তখন ব্যাংকও প্রায় বন্ধ। কিন্তু ভারতবর্ষের বুকে কিন্তু কখনো লড়াই চালিয়ে গেছে বা লড়াই করতে পেরেছি আমার আপনার মতো লোকেরা, যেহেতু কৃষিকার্যের সঙ্গে জড়িত ছিলাম। এবং কৃষিকার্যটা সেই বছরে সর্বশক্তিমানের দয়া ভালো হয়েছিল বলে ভারতবর্ষ কিন্তু সেই লড়াইয়ে, এই যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে, সেই ফ্রন্ট লাইন সোলজার বা প্রথম সারির সৈনিক হিসেবে কাজ করেছিল। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বিহার, বিহার থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে ছত্তিশগড়, ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে গুজরাট, গুজরাট থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে পন্ডিচেরি, পন্ডিচেরি থেকে পুরো রাজ্য, সমস্ত যতগুলো অঙ্গরাজ্য আছে, তারা সমস্ত জায়গাকার কৃষকরা কিন্তু লড়াইটা করেছিল। এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ,
এবং একটা কৃষি প্রধান দেশের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে তখন ঠিক রাখতে পেরেছিল, ভারতবর্ষের অর্থনীতিকে মজবুত রাখতে পেরেছিল। তাই সেই কথাই যখন আমি এলাম, কেন এই আপনারা ভাবতে পারেন এই কথাগুলো আলোচনা করছি কেন, এই কথাগুলো আমি আমার প্রোডাক্ট নিয়ে যা বলার বলে গেছে আমার আগে দেবব্রত চক্রবর্তী। আমার প্রোডাক্ট নিয়ে প্রতি সপ্তাহে এখানে এসে বলে শান্তিময় নন্দী, আমার প্রোডাক্ট নিয়ে প্রতিদিনই এখানে এসে বলে স্বদেশ সামন্ত, আমার প্রোডাক্ট নিয়ে বলে গেছে হচ্ছিল অতনু পাত্র। আমি এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসি না, আমার কাজ প্রোডাক্ট বিক্রি করা নয়, আমার কাজ আপনাদের মতো মহামূল্যবান কৃষক সম্প্রদায়ের সঙ্গে ভাবের আদান প্রদান করা। আমরা যেখানে কোনো সেমিনারে যাই, কোনো কনফারেন্সে যাই, কোনো জায়গায় ভালো কৃষি আধিকারিক বা কৃষি বিজ্ঞানী যাদের বলেন তাদের সঙ্গে যখন বসি তখন একটা ব্যাপারই আলোচনা হয় যে এই যে কৃষি আমাদের প্রধান দেশ ভারতবর্ষের যে কৃষিজ ব্যবস্থা, এটাকে আরো উন্নত করতে গেলে এটাকে কি করতে হবে। একটু পিছিয়ে চলে যাই আমরা যারা আছেন, খাবার সময় হয়ে গেছে, 10 মিনিট দেরি হলে অসুবিধা নেই তো, 10 মিনিট কথা বলতে পারি তো। তো ভারতবর্ষ হচ্ছে কৃষিজ প্রধান দেশ, তাই তো বলছিলাম এতক্ষণ ধরে। এবার ভারতবর্ষ থেকে একটু পিছিয়ে যাই। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল 1948, তারপর থেকে চলে যান 1900, তারপর থেকে 10 বছরের মধ্যে ভারতবর্ষকে দুবার মহামারী মরণান্তর ফেস করতে হয়েছে। ভারতবর্ষের বুকে যে মরণান্তর দেখা গেছিল, যে মহামারী দেখা গেছিল, আপনারা যে পাশাপাশি আমাদের কাছে পুরনো, আপনাদের কাছে নতুন কালিয়া বলে একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি গত বছর 3 হলো। তো আমরা এখানে আনতে পারিনি, যাই হোক কোনো কারণে একটা ছিল যার জন্য আমরা এখানে আনতে পারিনি। এবছর আমরা এনেছি। তো এবছর দেখবেন এর মধ্যে আছে হিউমিক 85, 85% হিউমিক আছে, সালফিক আছে 10%, পটাশিয়াম আছে 5%। তো এইটা তো সবেতেই লাগে। এটা গোল আলু, আপনার ধরুন শাক সবজি ধান পান আলু সবেতেই লাগে। এটা বিঘায় মাত্র 500 গ্রাম, বিঘায় মাত্র 500 গ্রাম। আপনাদের আর একটা জিনিস বলি, আপনাদের কাছে প্রত্যেকের কাছে এই লিটারেতে চলে গেছে না, প্রত্যেকের কাছে গেছে। আমাদের কোম্পানি এবছর 25 বছর রানিং, 25 বছর আমাদের রানিং কোম্পানি। 25 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি, আসাম উড়িষ্যা ছত্তিশগড়, বাংলা তো আছে, নর্থ বেঙ্গল দক্ষিণ মানে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল সব কাজ করে যাচ্ছে। আমারও বাড়ি বীরভূম, বীরভূম থেকে এসে আমিও আপনাদের এই এলাকারই মানুষ হয়ে গেছি। 17 বছর আছি গড়বেতায়। তো 17 বছর আছি মানে ধরুন হয়ে গেল, আর ক বছর পরে আবার একটা যুগ চলে আসবে, নতুন যুগ হয়ে যাবে তাহলে। তো আমিও আপনাদের বাসিন্দা হয়ে গেছি। তো কোম্পানি এই 25 বছর উপলক্ষে কোম্পানি ফার্মার্সদের, চাষিদের জন্য বা কৃষকদের জন্য একটু চিন্তা ভাবনা করেছে। ঠিক আছে, চিন্তা ভাবনা তো সবসময় হয়, না হলে উন্নত মানের প্রোডাক্ট করা যায় না। ধরুন আমাদের যে পণ্যগুলো কাজ করছে, বা আজকে আমি যে 17 বছর ধরে এই কোম্পানিতে, একটাই কোম্পানিতে আছি, অনেকে দেখবেন 2 বছর এই কোম্পানি, 1 বছর ওই কোম্পানি, আবার 2 বছর এই কোম্পানি। আমি 17 বছর একটাই কোম্পানিতে আছি। তার মানে জানতে হবে আমার মানে প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো। আমার মুখ থেকে কোম্পানি বেতন দেয় না, আমার সেল হয় বলে বেতন দেয়। সেল কারা করেন? ওনার মতো রিটেলার ডিস্ট্রিবিউটররা সেল করেন। মানে আসল সেল কারা করেন? আপনারা নেন। আপনারা নেন বলে আমরা আছি, আপনাদের আশীর্বাদে আমরা চলছি। আসল আমাদের বন্ধু কৃষক। তো কৃষকদের কথা মাথায় রেখে কোম্পানি দেখবেন এইরকম একটা ছোট্ট লিটারেচার আপনাদের কাছে গেছে, গেছে তো এটার মধ্যে লেখা আছে কালিয়া করলে ব্যবহার সবাই পাবে নিশ্চিত উপহার। কালিয়া করলে ব্যবহার সবাই পাবে নিশ্চিত উপহার। উপহার কিন্তু কি পাচ্ছেন সেটা বড় উপহার না। উপহার হচ্ছে এ যদি গিয়ে আপনার জমিতে কথা বলে সেটা বড় উপহার। ঠিক তো? আপনি কি পাচ্ছেন সেটা বড় ব্যাপার না। এ যদি গিয়ে জমিতে কথা বলে, আজকে যেমন আপনি বললেন যে হ্যাঁ বায়োচাম আমরা ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট, কেউ বেগুনে বা কেউ শশাতে কুন্দিতে, এইটাই তো বড় উপহার। এর থেকে তো বড় উপহার কিছু হয় না। তো সেরকম
কালিয়া যদি আপনার জমিতে গিয়ে কথা বলে তবে সেইটাই হবে বড় উপহার। তবুও কোম্পানি আপনাদের কথা মাথায় রেখে একটা উপহারের চিন্তাধারা করেছে। আপনারা 500 গ্রাম কালিয়া, একটা প্যাকেট 500 গ্রাম, এক প্যাকেট কালিয়া দোকান থেকে কিনবেন, একটা স্ক্র্যাচ কার্ড পাবেন। একটা স্ক্র্যাচ কার্ড পাবেন। আগে মনে আছে বিভিন্ন জিনিসের স্ক্র্যাচ কার্ড ছিল, ট্রাই এগেন, বসলে ট্রাই এগেন, বসলে ট্রাই এগেন ছিল, মনে আছে? না আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। কিন্তু না, আমাদের এখানে আছে নিশ্চিত উপহার, একদম নিশ্চিত উপহার। আজকে সকালে ওই যে স্বদেশ সামন্ত, যার জন্য বলছিলাম চন্দ্রকোনা রোডের পাশে বাড়ি, ও কাস্টমুদাই একটা দোকানে সে অলরেডি কালিয়া ব্যবহার করেছে। উনি মানে কালিয়া ব্যবহার করেছে না, সেই ভদ্রলোক কালিয়া ব্যবহার করে তার উপকার হয়েছে। উপকার হওয়াতে আজকে সকালে আবার এসছেন কালিয়া নিতে। কালিয়া নিয়েছেন, একটা স্ক্র্যাচ কার্ড পেয়েছেন, স্ক্র্যাচ করে যান, একটা ছাতা উঠে আজকে সকালে। তো আপনাদের কাছে একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে যে 500 গ্রাম কালিয়া যে যিনি কিনবেন দোকানদারের কাছ থেকে আপনি একটা স্ক্র্যাচ কার্ড পাবেন। ওখানে স্ক্র্যাচ করবেন, স্ক্র্যাচ করে একটা আপনার যাই হোক কিছু একটা নিশ্চিত কর আপনার আছে ওখানে, ঠিক আছে? তো এইটা হচ্ছে চাষিদের জন্য বা কৃষকদের জন্য কোম্পানি 25 বছর উপলক্ষে একটা অফার দিয়েছে। আরো একটা দিয়েছে, সেটা হচ্ছে গোমাসের বটি। এই যে গোমাস 5 কেজি, এই গোমাস 5 কেজিটার উপরও কিন্তু সেম জিনিস। আপনি একটা 5 কেজি গোমাসের ব্যাগ কিনবেন, একটা স্ক্র্যাচ কার্ড পাবেন, সেখানে আপনি স্ক্র্যাচ করবেন, কোনো না কোনো নিশ্চিত উপহার পাবেন। ব্যাপারটা হচ্ছে ওই উপহারের থেকে বড় উপহার হচ্ছে আপনার জমিতে গিয়ে এরা যখন কথা বলবে সেটাই হচ্ছে বড় উপহার। তবুও কোম্পানি 25 বছর উপলক্ষে একটা দিয়েছে। এটা তো আপনার ইউনিক, ফালভিক, পটাশ, এটা শিকড় ফাংশনটা ভালো রাখে, গাছের গ্রোথটা ভালো হয়, মাটির গঠনটা ভালো রাখে, এবং এইটাও যদি ব্যবহার করে ফার্টিলাইজার যেটা দিচ্ছেন সেখানে আমরা কিছু কম দিলেও আপনার কোনো সমস্যা হয়, ঠিক আছে? এর কেউ ব্যবহার করেছেন এখানে? কেমন রেজাল্ট? কেমন উন্নীত দিয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, সবাই দিয়েছে। এইটা একদম আপনার গাছের শিকড় থেকে ফল আসা পর্যন্ত এর কাজ, এর ভূমিকা আর নতুন করে বলার কিছু নাই। এখানে অনেকেই ব্যবহার করেছেন, যারা ব্যবহার করেননি তাদেরকে বলে দিই, এইটা কিন্তু আপনার একদম গাছ শুরু থেকে ফল আসা পর্যন্ত এর কাজ। মানে একটার মধ্যে সব রকম এর মধ্যে অনুখাদ্য এর মধ্যে মেশানো আছে, সব রকম, ঠিক আছে? এর মধ্যে হিউমিক আছে, এর মধ্যে সিউইডস আছে, সামুদ্রিক শ্যাওলা, এর মধ্যে সালফার আছে, এর মধ্যে ক্যালসিয়াম আছে, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে, সব রকম আছে। এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা অনেকেই ব্যবহার করেছেন। যারা ব্যবহার করেননি তারাও শুনলেন যে অনেকে ব্যবহার করেছেন, প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে। আপনারা এটা একটু দেখবেন, ঠিক আছে? এটা একটু দেখবেন আপনারা। অনুখাদ্যের অ্যাকচুয়াল প্রবণতা মানে প্রথম দিকে চাষিদের অনুখাদ্য দেওয়ার প্রবণতা ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি মিটিং করতে চাষিদের মধ্যে একটা অনুখাদ্য দেওয়ার প্রবণতাটা ঝুলিয়েছে। কিন্তু কিছু দোকানদার সেইটাকে আবার চাষিদের মধ্যে থেকে হারিয়ে দিয়েছে। কেন হারিয়ে দিয়েছে? কিছু দোকানদার, সব দোকানদার না, ঠিক আছে? চাষিদের মধ্যে প্রবণতা এসছে অনুখাদ্য দেবে। হয়তো সব চাষি জানে না অনুখাদ্যটা কি জিনিস। দোকানে এসে বললো দাদা একটা অনুখাদ্য দাও তো, সে একটা কি করে একটা বালতি ধরে, তাই তো 10 কেজি একটা বালতি ধরি। কিন্তু আমাকে জানতে হবে বালতিটারও প্রয়োজন আছে। প্রথম যখন বালতি বেরোয় সেটা হচ্ছে এনজাইমের বালতি, সেটাও কিন্তু প্রয়োজন আছে। কারণ আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারটাকে হজম করার জন্য কিন্তু জাইম লাগে, কিন্তু জাইমের কাজ আলাদা, অনুখাদ্যর কাজ আলাদা। অনুখাদ্য অল্প, অনু বলতে অল্প পরিমাণ খাবার লাগে। আমরা কি করি, ধরুন আমার বাড়িতে খাসির মাংস, লোকজন এসছে, খাসির মাংস আমি 1 কেজি কিনে দিয়ে খেতে দিচ্ছি, তার মূল হচ্ছে কিন্তু এনপিকে। আমাদের যেমন মেন হচ্ছে ভাত, মুড়ি, রুটি, ওদেরও কিন্তু মেন হচ্ছে এনপিকে। আপনারা সবাই জানেন, এগুলো আর বলার কিছু নেই। কিন্তু আমাদের ভাত খেতে গেলে একটু সবজি দরকার, সবজিটাকেও আবার তৈরি করতে গেলে আবার অল্প তার মধ্যে নুন দরকার লাগবে। সেই রকম ধরনের এইটা হচ্ছে স্মার্ট জিঙ্ক, এটা হচ্ছে অনুখাদ্য জিঙ্ক। এর মধ্যে আছে জিঙ্ক 33%। বিশেষ করে যারা ধান চাষ করছেন
তারা কিন্তু এই স্মার্ট জিনটা অবশ্যই ব্যবহার করবেন বিঘা প্রতি মাত্র 2 কেজি। বিঘা প্রতি মাত্র 2 কেজি। এর মধ্যে জিঙ্ক 33%, সালফার 20%, ম্যাগনেসিয়াম 16%, কপার আছে 0.8% এবং এর মধ্যেও ক্যালসিয়াম দেওয়া হয়েছে, কোম্পানি ক্যালসিয়ামও দিয়েছে, ক্যালসিয়াম 4%। এইটা দিলে কি হয় এবং কখন দেবেন? এইটা দেবেন রোপণের, ধান চাষে রোপণের পর যে প্রথম চাপানটা করছে 10 দিন থেকে 20 দিনের মধ্যে চাপান বা 20-21 দিনের মধ্যে যে চাপানটা পরে 12 দিন 15 দিন যেখানে যেমন হয় সেখানে সেরকম চাপান দেওয়া হয়, তাই তো বাবু? তাই তো? প্রথম যে চাপানটা হয় 10-12 দিন বা 20 দিনের মধ্যে চাপানটা পড়ে, হ্যাঁ ওই সময় যে চাপানটা পড়ে সেই চাপানে আপনারা এটাকে ব্যবহার করবেন বিঘা প্রতি 2 কেজি। অনেকে কিন্তু ভুল করে, অনেকে এটা থোর আসার সময় দেয়, থোর আসার সময় দিলে এটার কিন্তু গুরুত্বটা খুব কম, সেরকম কিছু নেই। সেই ক্ষেত্রে আপনি মাইক্রোডোজ স্প্রে করতে পারেন, তখন কিন্তু আপনার সয়েলে গিয়ে কোনো লাভ নেই, মাটিতে দিয়ে তখন লাভ হয় না। এটা তখনই দিতে হয় যখন হচ্ছে রোপণের পর প্রথম যে চাপানটা করছে তখন আপনারা এটা দেবেন। দিলে কি হবে, আপনার 5 কাঠি ছাড়বে এবং 5 কাঠি যত ছাড়বে তত ধান হবে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে কি বলবো, কৃষক মহল থেকে আমাদের কাছে উত্তর এসছে যে এইটা ব্যবহার করে 1 থেকে 1.5 কুইন্টাল ধান তার বেশি হয়েছে বিঘাতে। তো 1-1.5 কুইন্টাল ধানটা মানে তো 1.5 কুইন্টাল ধানেরও তো দাম আছে, তো 1-1.5 কুইন্টাল ধান কিন্তু তাদের বেশি হয়েছে এবং 5 কাঠি ভালো চাল। হয়তো এখানে অনেকে ব্যবহার করেছেন বা নাও করে থাকতে পারেন, যদি কেউ করেছেন অবশ্যই আমি আশা করি সে আবার করবেন, এর যা গুণ আপনারা পেয়েছেন। যদি কেউ না করে থাকেন তারা এই বছর দেখুন, যদি ভালো লাগে তাহলে কে সমাদর করবেন, যদি ভালো না লাগে বিদায় দেবেন, ঠিক আছে? জলটাকে তো ভিড়ে থাকতে হবে, জলটাকে তো ভিড়ে রাখতে হবে। ধরুন এই যে আমি যে এই যে চুলের ব্যাপারটা যেটা বললাম, এই যে চুলটা দেখুন একটা জিনিস বলি, আপনি আমি বলছি যেটা আপনি চুলটার জন্য যেটা বললাম, চুলটা আমরা বলছি ফসল থাকা অবস্থাতেও দিতে পারে। এবার ধরুন আমি বলছি বেগুন লাগিয়েছে, আমি বলছি বেগুন লাগিয়েছে, বেগুন গাছটা কেমন ঝিমিয়ে আছে, উঠছে না। দেখুন দুটো কারণে হয়, কোনো গাছ ঝিমিয়ে আছে উঠছে না, যে কোনো গাছ, বেগুন কেন আপনার পটল হতে পারে, আপনার শসা হতে পারে, যে কোনো গাছ আপনার ঝিমিয়ে আছে উঠছে না, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তার হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে জমিতে, সেই খাবারটা আপনি দিচ্ছেন খাবারটা নিতে পারছে না, আর 2 হচ্ছে তার মধ্যে তার শিকড়ে নিমাটোড হয়ে গেছে, মানে শিকড়ের নিচে গুটি 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 মার্বেলের মতো হয়েছে, দেখেছেন তো হয় আপনাদের? সেটাও যদি হয় তাহলেও কিন্তু আপনার গাছ খেতে পারেন, গাছটা খাবারটা পায় না। এবার যদি ধরুন আপনার মনে হয় যে চুনটার জন্য, চুনটা দিলে কিন্তু নিমাটোডের ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না, কিন্তু নিমাটোডের জন্য দিলেও কিন্তু কোনো ক্ষতি করবে না, কিন্তু আসল কাজটা হবে না। এবার চুনটা যদি আপনি দেন, আমি বললাম আপনি লালায় লালায় চুনটা ছড়িয়ে দেন দিয়ে জল পাইয়ে দেন, কিন্তু না, আপনি যদি লালায় লালায় চুনটা ছড়িয়ে দিয়ে জলটা পাইয়ে দেন, তাহলে জলটা নিয়ে গিয়ে চুনটাকে নিয়ে গিয়ে কি করলে একটা কোনায় জড়ো করবে, তাই তো? একটা কোনায় জড়ো করবে, তাহলে আপনি দেখবেন একটা সাইডেই আপনার কাজ হয়েছে, বা হয়তো গাছটা মরেও গিয়েছে, কারণ হচ্ছে পুরো রোজটা এক জায়গায় পড়ে গেছে। এবার সেই ক্ষেত্রে আমরা বলি কি, আপনারা আগে রস পাই দেন, জমিটাকে রস পাই, জল পাই দেন, জল পাই দিয়ে ওই রস মাটিতে আপনি এটা ছড়িয়ে দেন, যাতে এটা আর কোথাও না যেতে পারে এবং এর যত মাটির তলাতে যেতে পারবে তত এর পিএইচ ব্যালেন্সটাকে মানে কন্ট্রোলে আনতে পারবে, ঠিক আছে? তো সেই রকমই এই স্মার্ট জিনের ক্ষেত্রটা তাই, ওইভাবে যে যদি আপনার জল বেরিয়ে যায় তাহলে সেটা তো আর আমরা কিছু করতে পারবো না, জল বেরিয়ে গেলে সেটা কিছু করা যাবে না। এইটা থাকলে ধরুন মোটামুটি আপনার যদি একটা দিন থাকতে পারে, ও যদি মাটিতে বসে যেতে পারে তাহলে আর কোনো সমস্যা সারের সঙ্গে মিশিয়ে আপনি দেবেন, এটা সারের সঙ্গে মিশিয়ে দেবেন, কারণ 2 কেজি আপনি তো ছড়ানো মুশকিল হয়ে যাবে না, 2 কেজি ছড়ানো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, প্রথম চাপানে সারের সঙ্গে মিশিয়ে আপনি দিন, গোবর সারের কোনো বিকল্প হয় না। আপনি বাজার থেকে সার কিনে নিয়ে এলেও আর গোবর সার তার অনেক গুণ ভালো। আচ্ছা, গোবর সারটা রাখা হয় কীভাবে? মানে মাটির মধ্যে রেখে দেওয়া, মাটির মধ্যে রাখা। যাদের যাদের গরু আছে, যাদের যাদের গোবর সার আছে, তারা একটা কাজ করি, আমরা মাটিতে যখন রাখছি অতিরিক্ত রস মানে যখন মানে খরা চলছে তখন ওর যে রসটা
শুষে নিচ্ছে, দেখছেন তো? এই যে ধরুন কালকে যে বৃষ্টিটা হলো, ওই বৃষ্টিটা যখন গোবর সারের উপর পড়ছে, একটা তৈলাক্ত পদার্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো, সবাই দেখেছে। এইবার ধরুন যারা আখ পেশায় ফল রেখেছে, দুটো তিনটে আখ পিষিয়ে 1 গ্লাস রসটা খেয়ে নিলাম, সিউরেটা জমিতে দিলাম। গোবরের যে রসটা, যে নির্যাসটা, যেটা আসল জিনিস, এটা কিন্তু যখন রস টানছে মাটিতে শুষে দিচ্ছে। বৃষ্টির সময় কি হচ্ছে, ওইটা ধুয়ে চলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, আখ পেশায় রসটা খেয়ে গেল, মাটিতে চলে গেল, আর যে সিউরেটা সেটা কিন্তু আমরা জমিতে দিলাম, তাই তো? সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করবেন, আপনারা মাটিটাকে একটা গর্ত করবেন, একটা কালো পলিথিন নিয়ে আসবেন। বেশি দাম না, সবার পক্ষে চৌবাচ্চা করা সম্ভব না, চৌবাচ্চা করতে গেলে একটা খরচা আছে, তো সবার পক্ষে সম্ভব না। একটা পলিথিন নিয়ে আসবেন, পলিথিনটাকে মিশিয়ে দেবেন, তার উপরে আপনারা গোবরটা রাখবেন, তার উপরে গোবরটা রাখবেন। বর্ষাকালে আর একটা পলিথিন দিয়ে গোবরটা ঢাকা দিয়ে টিপ দিয়ে সেই যে গোবরটা আপনারা যেটা দেবেন, কোনো একদানা জৈব সার মার্কেট থেকে আপনাকে কিনতে হবে। আপনার ঘরেরই গোবর সার আপনি যদি একটু যত্ন করে রাখেন, একদানা গোবর সার কিনতে হবে না, তাহলে আপনার কিন্তু কোনো জৈব সার আপনাকে বাজার থেকে কিনতে হবে না। একটা জৈব সার তো দাম আছে, সেইটুকু যদি আপনি সাশ্রয় করতে পারেন, যে আমার এইটুকু খরচ যদি আমি কমাতে পারি, তাহলেও তো আমি কিছু হলেও লাভ পেলাম। আমি 2 টাকা পুঁজি বা 30 টাকা পুঁজি দামটা বাঁধা, কিন্তু খরচাটা কি হচ্ছে, আমি এত সব করছি, গোবর সার দিচ্ছি, প্লাস একটা জৈব 500, 700, 1000 টাকা দিয়ে একটা জৈব কিনে আমি জমিতে দিচ্ছি। যদি আমি 500, 700, 1000 টাকাটা যদি কমাতে পারি, তাও তো মানে একটু লাভ হলো, খরচাটা তো কম হলো। সেটা আপনারা করবেন, যাদের গোবর আছে আপনারা ওই প্রসেসে করবেন, দেখবেন আপনার উপকার পাবে। আর একটা বলি, যাদের নেই প্লাস যাদের আছে, দুজনারই বলছি, গরু কি হয়, গরু তো ঘাস খায়, ঘাস খেয়ে সে যেটা বের করছে সেইটাই তো আমাদের গোবর। সেই যে ঘাসের বীজগুলো তো হজম হয় না, সেইগুলো কিন্তু গোবরের মধ্যে থেকে যায়। সেই গোবরটা যখন আপনি জমিতে দিচ্ছেন, তখন কিন্তু ঘাসের প্রাদুর্ভাবটাও বেড়ে যাচ্ছে, তাই তো? সেটা তো আপনারা রক্ষা করতে পারবেন না। আপনি না হয় সেই গোবরের রসটাকে নয় ধরে রাখতে পারলেন, সেটা তো আপনি রক্ষা করতে পারবেন না, সেটা তো কিছু করার নেই। তার জন্য কি হচ্ছে, আমরা ঘাস ভরা দিচ্ছি বিভিন্ন রকম। আমাদের এই যে গ্লোমাস, এটা হচ্ছে জৈব। যদি কারোর গোবর থাকে, তার দেওয়ার দরকার নেই, আমরা বিক্রির জন্যই আসছি না। আজকে আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে আজকে কোম্পানি একটা ভালো জায়গায় আছে এবং ভালো সেল আছে কোম্পানির। আপনাকে যে কিনতেই হবে, নিতেই হবে এমন কোনো মানে নেই। যাদের গোবর আছে তাদেরকে গ্লোমাস ব্যবহার করার দরকার নেই। যদি কেউ মনে করেন যে আমি তো গোবর দিচ্ছি, হয়তো আগামী দিনে গোবর আস্তে আস্তে তো গরু কমে যাচ্ছে, হয়তো আগামী দিনে গোবরের পরিমাণ কমে যেতে পারে। আমি দেখি 10 বিঘা চাষ করছি, উনি তো বলে গেলেন বা ওনারা তো বলে গেলেন একটু গ্লোমাস দিয়ে আমি 10 কাটা করে দেখি। আপনারা ট্রায়াল করতে পারেন যে আমি 10 কাটা করবো, যদি দেখি গুণগত মান ভালো, বা আপনার যে অন্যান্য জমির 10 মানে কি বলবো 9.5 বিঘার জায়গায় এই 10 কাটা যদি সমান থাকে বা গুণগত মান কম বেশি থাকে, সেটা বিচার আপনারা করবেন। মানে বিচারের তালিকায় আপনারা আছেন, আমরা আমাদের বলে যাবো এই প্রোডাক্ট ভালো, ওই প্রোডাক্ট ভালো, ওই প্রোডাক্ট ভালো, বাকি বিচার করবেন আপনারা। তো এই যে গ্লোমাস, এইটা হচ্ছে যে নির্যাসটা মাটিতে শুষে নিচ্ছে, যে নির্যাসটা তৈলাক্ত পদার্থটা বেরিয়ে চলে যাচ্ছে, সেইটাই গ্লোমাসের মধ্যে আছে। 5 কেজি গ্লোমাস 1 ট্রাক্টর গোবর সারের সমান কাজ করবে। এত বড় কথা বলে গেলাম। আপনাদের মাইক তার সাইডে তো কোনো না কোনো আত্মীয়-স্বজন আছে, আপনারা যাবেন, দেখবেন এই ব্যাগটা মোটামুটি কিছু না হলেও 70% লোকের বাড়িতে গ্লোমাসের ব্যাগ দেখতে পাবেন। তারাও কিন্তু আপনাদের মতোই, তারাও কিন্তু চাষ বোঝে, তারাও কিন্তু চাষ করে, তারাও খরচা করে, তারা কিন্তু গ্লোমাস ব্যবহার করে। অন্তত 70% লোকের বাড়িতে আপনি গ্লোমাসটা দেখতে পাবেন। তো ওখানে দেখতে পাচ্ছেন, মানে আপনাকে দেখতে হবে আমি কোনো মানে নেই। যদি সম্ভব হয়, যদি মনে করেন যে আমি 10 কাটা করে দেখবো, আপনারা করে দেখতে পারেন। যাদের গোবর সার একেবারে নেই, তাদেরকে অনুরোধ যে আপনারা সেই সেমভাবেই, যে আপনারা 10 কাটা হোক, 1 বিঘা হোক, আপনারা করে দেখবেন। গোবর সারের বিকল্প একমাত্র গ্লোমাস, কারণ গোবর সারের সেই নির্যাসটা এর মধ্যে ভরা থাকে। এবং 5 কেজি
ধানের ক্ষেত্রে 5 কেজিই লাগবে, কোনো 50 কেজি বস্তা আমাদের না। ধানের ক্ষেত্রে 5 কেজিই লাগবে। খরচা যদিও আমাদের এখানে বলা হয়, আমরা মিটিং করি, আমরা খরচার ব্যাপারে অতটা গুরুত্ব দিই না, কারণ খরচা আমাদের সাধ্যের মধ্যে। আপনাদের আরো একটা কথা বলি, নর্থ বেঙ্গল হয়তো আপনার এখানে, আমরা সাউথ বেঙ্গলে সবাই একটু বেশি বড় জিনিসে মানে ভক্তি বেশি, মানে একটা 300 টাকা দেয় 50 কেজি জৈব পেয়ে গেল, সেইটা লোকে নেবে। কিন্তু আবার দেখা গেলো এইটার যদি দাম হয় 350 টাকা 5 কেজি, সে কিন্তু নেবে প্রায় 50 কেজি বেশি ছড়াতে পারবো। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, 50 কেজি দিচ্ছে 300 টাকায়, সেইটাকে আপনি যদি ভাগ করেন 6 টাকা পার কেজি, তার মধ্যে বস্তা আছে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানো আছে, একটা দোকানদারের লাভ আছে, একটা কোম্পানির লাভ আছে, একটা লেবার আছে, একটা ইলেকট্রিক আছে, সেইগুলো আপনারা হিসাব করবেন, সেই হিসাব আমি আর দেবো না। কিন্তু আমি যদি বলি 5 কেজির দাম 350 টাকা, তাহলে আপনাকে ভাবতে হবে যে 50 কেজি দিচ্ছে 300 টাকায়, 5 কেজি দিচ্ছে 350 টাকায়, কেন? নিশ্চয়ই কিছু না কিছু গুণগত মান আছে, নাহলে আপনার জন্য তো স্পেশাল ভাবে কোনো দাম করা নেই, বা আমার দুবরাজপুরের জন্য তো মানে স্পেশাল কোনো দাম করা নেই, তাই তো? তাহলে সব জায়গায় চলছে। আপনারা যদি আমাদের কৃষি ভারতী বলে একটা ফেসবুক পেজ আছে, আপনারা যদি কেউ কখনো দেখেন, আপনারা দেখতে পাবেন আপনাদের যে ধসা পচার যে প্রবলেমগুলো হয়, সেইগুলো কিন্তু আপনি যদি চুনটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আমরা সেই রোগটাও অন্তত 80 থেকে 90% আমরা কিন্তু রোধ হয় এই চুনটা যদি আমরা ব্যবহার করি। এটা ডোজ হচ্ছে একরে 9 কেজি থেকে 8 কেজি। এবার বিঘা প্রতি আপনারা মোটামুটি দেখে দেবেন, ম্যাক্সিমাম হলে 3 কেজি, 3 কেজি হলেই যথেষ্ট। আমাদের মনে হয় 3 কেজি হলেই যথেষ্ট। মানে এর যে গুণগত মান, মানে কিছু কিছু কি বলুন তো, মানে প্যাকেটের মধ্যে যেগুলো লেখা থাকে তার বাইরেও কিছু কোম্পানি এক্সট্রা ভাবে কিছু করে, কিছু দেয়, যেটা যতক্ষণ ব্যবহার হয় ততক্ষণ আমরা বুঝতে পারি। ঠিক আছে, এবার আমরা প্রথমে জানতাম যে এখানে যেহেতু 4200, আমরা এটা 3300, তাহলে একদম আপনি 100% আপনি বিঘায় 3 কেজি মানে যথেষ্ট। 2 কেজি দিলেও কাজ হবে, 3 কেজি মানে যথেষ্ট, 3 কেজি যথেষ্ট। আর 4200 হলে একটু হয়তো ডোজটা একটু কম দেবে, যেহেতু আমাদের একটু দূরেই গেলে 4200 কথা 3 কেজি গড় আপনি ধরে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, মানে একরে আপনি 9 কেজি ধরে চলবেন, একরে 9 কেজি ধরে চলবেন, সেই হিসেবে আপনারা করবেন। একরে 9 কেজি মানে 3300 3 কেজি, 42 হলে 4 কেজি দেবেন। এটা বেশি পরিমাণ করলেও ক্ষতি নেই, একটু 19-20 দিতে। হ্যাঁ, এবার ওভার ডোজ হয়ে গেলে মুশকিল আছে। আপনি ধরুন 250 গ্রামের বা 100 গ্রামের চাল খান, বা 250 গ্রামের চাল খান, সেখানে হয়তো একটু 270 গ্রাম হয়ে গেলে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু সেটা যখন 350 গ্রাম হয়ে যায়, তার একটা সাইড এফেক্ট হবে, সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। তো চুনটা প্রত্যেক চাষে ব্যবহার করুন, আলু থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে প্রত্যেক চাষে আপনারা একটু নিয়ম মেনে চলুন। দেখবেন এই চুনটা যদি ব্যবহার করেন, আপনার কি হচ্ছে, মাটির অম্লত্বটা যখন কাটিয়ে দিচ্ছে, আপনি যে খাবারটা দিচ্ছেন খাবারটা সঠিক খেতে পারবেন। ধরুন আমরা দিনের বেলায় কোথাও এই যে ধরুন রান্না বান্না হচ্ছে, একটু খাওয়া দাওয়া করলাম, একটু খেয়ে গেলাম, কিন্তু সন্ধ্যেবেলা দেখি বুক জ্বালা করছে। রাতের বেলাতে বাড়িতে ফিরে যদি আমাকে মাংস ঝোল ভাত দেয়, খাসির মাংস ঝোল ভাত দিলে আমার কিন্তু সেটা ভালো লাগবে না। কিন্তু আমি যদি একটা র্যান্ট্যাক বা উমেজ বা একটা জাইমের কোনো ওষুধ খেয়ে নিই, আমার যদি বুক জ্বালাটা কমিয়ে দিতে পারি, তখন যে খাবারটা হবে সেই খাবারটা আমি কিন্তু তৃপ্তি করে খেতে পারবো। সেম জিনিস মাটির ক্ষেত্রেও আমরা তো অতিরিক্ত ফার্টিলাইজার ব্যবহার করি। ফার্টিলাইজার তো মানে উনি 2 বস্তা দিলে উনি 3 বস্তা, উনি 3 বস্তা দিলে একটা ফার্টিলাইজার কোথায় হয়ে গেছে। এবং তাতে কি হচ্ছে, সবটা তো গাছ খেতে পারছে না, তার মধ্যে তো অনেকটা অপচয় হচ্ছে। সেই অপচয়টাও হচ্ছে, যার ফলে মাটিটার মধ্যে অম্লত্ব চলে আসছে, অম্বল চলে আসছে। সেই অম্বলটা আপনি যখন এটাকে দেবেন, অম্লত্বটা যখন কেটে যাবে, তখন আপনার সারের পরিমাণও কম লাগবে, এবং যেটুকু সার আপনি দেবেন সেইটুকু সার কিন্তু গাছ পুরোটাই খেতে পারবে। চুনটার কিন্তু এটা বিরাট গুণ। যারা ব্যবহার করেছেন, আমি জানি, এখানে আমি কাকুর সঙ্গে অনেকদিন ধরে মানে ব্যবহার করছি, যাতায়াত করছি, এবং উনিও আমাদের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছে। আমিও এই কোম্পানিতে 17 বছর আছি, আমি জানি কাকুর কাছে চুন ভালোই চলে, অনেকেই চুন ব্যবহার করে। কিন্তু কেউ আলুতে করে, কেউ একটা সময় করে। কিন্তু আমরা বলছি প্রত্যেক চাষে করুন, আপনাদের কোনো মানে ক্ষতি হবে না। এই যে উনি যেটা বললেন না, সারটা ডবল হয়ে যাচ্ছে, আপনি ওইখান থেকে খরচাটা একটু কমান। আমাদের খরচাটা তো বেড়ে যাচ্ছে, অথচ ফসলের দামটা থাকছে না। আজকে বন্যায় অবস্থা খারাপ হলে আজকে 30 টাকা, 40 টাকা, 50 টাকা কুইন্টাল কেজি। কদিন আগে 1 টাকা 90 পয়সা করে দিতে হয়েছে।
তাই তো? মানে 2 টাকা করে কেজি আবার কিছু সেচ দিতে হয়, 1 টাকা 90 করে দিতে হয়। তো যার ফলে আমাদের যদি চাষের থেকে চাষে যে খরচাটা করছি সেই খরচটা যদি আমরা একটু কমাতে পারি, সেই খরচটা কমিয়ে যদি মাটিটাকে ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ফসলটা যেটা আমরা ফলাবো বা যে দামটা পাবো মোটামুটি সাধ্যের মধ্যে হয়ে যাবে বা সমান হয়ে যাবে। দেখুন একটা জিনিস হচ্ছে কিন্তু কেনাতে লাভ, যারা ব্যবসা করে না তাদের একটা কথা বলে যে কেনাই লাভ। ধরুন আমি এটা যদি আমি কথা বলছি, এটা যদি আপনাকে আমি 100 টাকায় বিক্রি করছি, উনি 100 টাকায় বিক্রি করছেন, উনি যদি এটা আমার কাছে 90 টাকায় কেনেন তাহলে 10 টাকা লাভ করবে, আর একটা জায়গা থেকে যদি 80 টাকায় কেনেন তাহলে 20 টাকা লাভ করবে। বিক্রিটা কিন্তু 100 টাকায়, বিক্রিটা কিন্তু আপনাকে বাড়াতে পারছে না। উনি যদি কোথাও 70 টাকা কেনেন তাহলে কিন্তু আপনার 30 টাকা উনি লাভ করছেন। তাহলে ওনার কেনার উপর নির্ভর করছে উনি কতটা লাভ করবেন। আপনি যে চাষটা করছেন আপনার তো কেনার কিছু নেই, আপনি তো ফসলটাকে কিনে বিক্রি করছেন না, আপনি চাষটা যেটা করছেন সেইটাতে আপনাকে চেষ্টা করতে হবে আপনি কি করে খরচাটা একটু কমিয়ে, কারণ দামটা আপনার সীমাবদ্ধ, কোন দিন 30 টাকা হলেও 30 টাকা, 2 টাকা হলেও 2 টাকা, সেটাকে আপনার কিন্তু বাড়ানোর আপনার হাতে নেই। কিন্তু আপনি যদি চাষের খরচাটা একটু হলেও কমাতে পারেন তাহলে কিন্তু আমরা সেখানে আয়টা একটু হলেও বাড়ি। ঠিক আছে, এইটাকে আপনারা প্রত্যেকে ব্যবহার করুন। আমরা কি হয় সাদা মাছি যে কোনো ওষুধের সঙ্গে আমরা স্টিকার দিই, ধরুন সাদা মাছির ওষুধ, মাকড়ের ওষুধ আমরা দিলাম, থাকে কোথায়? পাতার তলায় থাকে। আপনি যদি 5 টাকা দামের যে স্টিকারটা সেটা দিয়ে যদি আপনি স্প্রে করেন আপনার ওপরেই থেকে গেল, আসবে না তলা দিয়ে, আপনি তো করলেন তলা দিয়ে আসবে না। এক 2 নম্বর হচ্ছে আপনার যদি 8 ঘন্টার মধ্যে জল হয়ে যায় তাহলে সেটা চলে গেল। কিন্তু এইটা যদি আপনি 10 টাকা দামের এই স্টিকারটা যদি ব্যবহার করেন, এটা কিন্তু পাতা যখনই আপনি দেবেন না পাতার তলার দিকে এসে কিন্তু আপনার ওষুধটাকে ছড়িয়ে দিল, ওষুধটাকে ছড়িয়ে দিল, তাহলে পাতার তলাতে কিন্তু আপনার সাদা মাছি বা মাকড়ের ওষুধটা কিন্তু আমরা পাতার তলা পর্যন্ত পৌঁছে গেল, যার ফলে কি হলো ওষুধটা কিন্তু কাজ করলো। এবং যদি 8 ঘন্টা পর জলও হয় তাতেও কিন্তু আমরা সাইড এফেক্ট খুব একটা আসবে না, ওইটা যেমন কি হলো সব ধুয়ে চলে গেল, এটার ক্ষেত্রে কিন্তু আপনার কতটা কিছু হলেও থেকে যাবে। আর 2 হচ্ছে ওষুধটাকে তলা পর্যন্ত নিয়ে চলে আসবে, এটা একটা। আর দ্বিতীয়ত একটা হচ্ছে আর একটা বলি, সেটা আমাদের এখানে নেই, নিম লিকুইড, নিম তেল কেউ ব্যবহার করে, নিম তেল ব্যবহার করে, খুব ভালো। আচ্ছা একবার বলি, আমি বলি নিম তেলের ব্যাপারটা একটু বলে দিই। নিম তেল একটা হয়, নিম কীটনাশক একটা হয়। আমার কোম্পানির ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো কোম্পানির ব্যবহার করুন, আপনাদের ভালো হলে আমাদের ভালো, কোনো না কোনো দিক দিয়ে আমাদের ভালো। আমাদের কোম্পানির ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো কোম্পানির আপনারা নিম তেল ব্যবহার করবেন, কিন্তু নিম তেল একটা হয়, নিম কীটনাশক একটা হয়, নিম 2 রকম। ঠিক আছে, নিম তেল যেটা হয় সেটা কিন্তু আপনার জলে ভাসে। আর 2 নম্বর হচ্ছে যখন আপনি স্প্রে করছেন না নজলটাকে জাম করবে, কিন্তু নিম কীটনাশক যদি হয় তাহলে কিন্তু সেটা জলের সঙ্গে একদম মিশে যাবে। আর 2 নম্বর হচ্ছে নজলটা খুব স্মুথ থাকবে, তো সেটা ব্যবহার করবেন। কেন বলি, আপনি যে সাদা মাছির ওষুধ বা মাকড়ের ওষুধ আপনি যে ব্যবহার করবেন নাইট্রোজেন ইনসুলিন ব্যাকটেরিয়া মানে বাতাস থেকে মানে আমাদের পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে গাছকে গাছকে প্রোভাইড করে, বুঝতে পেরেছেন? এই নাইট্রোজেন ইনসুলিন ব্যাকটেরিয়া কটা বলে দিই। আর একটা হচ্ছে আপনার চিউডস তো আছে, হিউমিক অ্যাসিড আছে, চিউডস আছে, হিউমিক অ্যাসিড আছে। আর একটা জিনিস আছে অ্যাজোটোব্যাক্টর, মানে অ্যাজোটোব্যাক্টর হচ্ছে আপনার রোগ জীবাণুটা কম করবে। অ্যাজোটোব্যাক্টর কিন্তু এমনি আলাদা কেউ স্প্রেও করে, এগ্রিকালচার অফিসে গেলে পাওয়া যায়, মানে অনেকে দেয়। তো এটা এর মধ্যে সমস্ত কিছুটা নাইট্রোজেন পজিশন ব্যাকটেরিয়া আপনার অ্যাডিনোব্যাক্টেরিয়া ফসফেট সলিউশন ফসফেটের অভাবও আপনি মানে যখনই মারবেন আমি এর উপর বলে বলতে পারি যেটা আমরা চোখে দেখি সেটা বলে দিচ্ছি। এত ডিটেলসে যেগুলো আপনি আপনি গাছে মারবেন দেখবেন আপনার সবজি গাছে মারলে ব্রাঞ্চ মানে ডালাপালা বেশি হয়ে যায়, যেটা শুরুতে মারলে সবচেয়ে বেশি ফুটে যাবে, 2 থেকে 3 বার। আর আলুর ক্ষেত্রে 3 বার স্প্রে করলে আপনার আলু বাড়ানোর জন্য, আলু রোগ কমানোর জন্য অন্য কোনো স্প্রে আপনার কোনো ভিটামিনের কোনো লিকুইডের কোনো লাগবেই না, একটাতেই হয়ে যায়। নিজেরা যারা আমরা নিজেরা চাষও করি তারাও নিজেরাও ব্যবহার করি, 3 বার মারতে হবে। 40 দিনের বা 30 দিনের মধ্যে একবার ফল বানানোর জন্য কোনো কিছু স্প্রে করতে হবে না। আর এতে মাঝে আটাটা দিন বলে যেটা হয় সেটা হচ্ছে এই আইটেমটা ব্যবসা করলাম, ফাঙ্গাস কম লাগে। ফাঙ্গাসের জন্য তো প্রচুর ফসল নষ্ট হয়ে যায়, আমরা আলু বেরোলে একটা ফসল কিন্তু ফাঙ্গাস, তো সেটাও আপনাকে কন্ট্রোল করবে, 80% কন্ট্রোল করবে। আর নাইট্রোজেন যতটুকু লাগবে, যতটুকু গাছের প্রয়োজন
ও মানে একা একা পরিবেশ থেকে নিয়ে গাছকে প্রোভাইড করবে, এটা হচ্ছে তার। আর ডায়েট যদি আমরা নাইট্রোজেন তো বুঝতে পারি না কত তার লাগবে, তার কত ইচ্ছে আছে খাওয়ার, বা তার কতটা সে নিতে পারবে। আমরা এখন ডায়েট স্প্রে করে দিলাম বেশি খেয়ে দেবো, তাতে তো সেইটা কিন্তু ক্ষতি হয় না, তো এটা দেখবে। আর একটা জিনিস রয়েছে এই যে প্রোটিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখনই ফল ফুল আসবে তার আগে একবার মারা রাখবে, ফল ফুল আসার পরে একবার মারা লাগবে। এতে সাইজ আপনার বড় করবে, আপনার ওজন বৃদ্ধি করবে, ফলে সাইজ যথেষ্ট বড় করবে সাইজ, এখানে প্রোটিন আছে, 52% প্রোটিন আছে। আর অ্যামাইনো অ্যাসিড ফুল আসতে সাহায্য বেশি করবে, ফুল ফুল চলে যাবে। এটা হচ্ছে আপনার একমাত্র ফল আসার আগে মারবেন, মানে ফুল আসার আগে মারবেন, আর ফল ধরে যান পরে একবার দুবার। এ তো দারুণ কাজ আছে, 52% প্রোটিন, মানে প্রোটিন আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এখানে, বুঝতে পেরেছেন? অভাব হয়ে যাবে, যা প্রোটিন লাগবে ফলের জন্য, ফল হওয়ার পরে লাগে প্রোটিন লাগে না। যখন গরু হয় তখন বাচ্চাটা হয় না, খাবার টাবার বেশি করে দিই, কারণ বাচ্চাটা দুধ খাই। তো প্রোটিন ফলটা পুষ্টি হওয়ার জন্য কিন্তু লাগে, প্রোটিন লাগে, এতে ডাইরেক্ট প্রোটিন আছে, 52% প্রোটিন আছে। আর এই দুধ তো কমন 1 ml পালি, মানে বেশি দিলে আবার মানে 1 ml পালিটার থেকে কম দিলে একটু করে, কিন্তু বেশি দাওয়াটা যতটুকু লাগে এই দুটো দিয়ে, আর বাকিটা সব দাদা বলে দিয়েছি। ধন্যবাদ সকলকে। আর যদি কোনো প্রশ্ন থাকে ওদের স্যার বলার পরে, স্যারের কি বক্তব্য আছে, স্যারের বলার পরে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে একা একটু করে বলবেন, আমরা উত্তর দেবো।